তারেক রহমান বক্তব্য দেয়, সাধারণত সে কোনো বক্তব্য দেয় না, বিদেশিরা তাকে ডাকে না, আর যদি ডাকে সেখানে তিনি বাংলায় বলেন। সেই কারণেই কিন্তু তার মেয়েকে ইংরেজি বলার কারণে একেবারে মনে মানে মানে মনে করছে যে না জানি কি চৌথ আসমানে চলে গেছে। মানে এত বছর ব্রিটেনে থাকছে, ইংরেজি বলবে না কি বলবে। ওই যে আরেকটা এমপি ছিল সালাউদ্দিন কি যেন নাম ভুলে গেছি আমি, সে যখন আমেরিকাতে ফিরে আসছিল, তারা জিজ্ঞেস করছিল আমেরিকা কি দেখলেন, কই দেশে পোলাপান ইংরেজিতে কথা কয়। এটা হচ্ছে কি পরিবর্তন বাংলাদেশের সাথে, কই দেশের পোলাপান ইংরেজিতে কথা কয়। তার ঘিলুতে এটা নাই যে ওটা তো দেশ ইংরেজি ভাষা, তো পোলাপানে কেন, ওটা দুধের বাচ্চাতে পারলে কথা পড়িয়ে ইংরেজি বলবে। তো বাংলাদেশে একটা কথা আছে না, ইংরেজি বলতে পারলেই, ইংরেজি বলতে পারলে মনে করে বিরাট পণ্ডিত, এটা এই দেশের মানুষ মনে করে। কিন্তু এরা জানে না এই কথাগুলো, যে জাপানি লোকের ইংরেজি জানলেও বলে না। আমি জাপানিদের সাথে চেষ্টা করছি, কথা বলে ইংরেজি পছন্দ করে, ফ্রেঞ্চ, তাই না? জার্মান এরাও বলে না। হ্যাঁ, জার্মানিরা বলে না। তারপর আপনার আর চাইনিজরা তো বলেই না, পারেও না বলেও না। চাইনিজরা পারেও না বলেও না, দুইটাই। আর ইংরেজি পছন্দ করে না। রাশিয়ানরা তো ইংরেজি ধারই ধারে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইংরেজিরা তো ধারে না। আসলে যে সমস্ত অঞ্চলে ব্রিটিশরা কলোনিয়াল শাসনে ছিল, আমরা যারা ছিলাম, তারাই মনে করি ইংরেজি না জানি কি। এর মানে এই না যে আমি ইংরেজি ভাষাটা শিখবো না, তা না। কারণ জ্ঞান অর্জনের মধ্যে অনেক পৃথিবীর সবচেয়ে বেশি অনুবাদ ওই ইংরেজি ভাষাতেই আছে, মানে আমাদের দৃষ্টিতে। কারণ হলো যে আমাদের এখানে তোর বইয়ের, বাংলাদেশের বাইরে ভাই, বাংলাদেশের বই পড়তে যেতে আমাকে ইংরেজির সাহারা নিতে হয়। বাংলাদেশের ইতিহাস জানতে আমাকে হিন্দির সাহারা নিতে হয়। কারণ এই দেশে বাংলা ভাষায় বই অতগুলো নাই, আমাদের মাতৃভাষাতেই নাই। যাই হোক, সেটা অন্য বিষয়, ভাষাই। সেটা বলতেছিলাম যে সজীবাদুর জয়ের যেটা বললেন যে তার পরিপক্কতা চলে আসছে স্পষ্ট। তার বডি ল্যাঙ্গুয়েজ, যেটা ইন্দ্রা বললো, অদ্ভুত ব্যাপার। আজকে আমি কাকতালীয় ভাবে বডি ল্যাঙ্গুয়েজের, মানে বডি ল্যাঙ্গুয়েজকে আমি থার্ড ক্লাস জিনিস মনে করতাম। এগুলো ফালতু বিষয়, এটা কি, এটা দরকার কি? কিন্তু দেখি না, বডি ল্যাঙ্গুয়েজ এটা একটা সাবজেক্ট, এবং এখানে যদি এটা বিজ্ঞান না, সোশ্যাল সায়েন্স বা বিশ্লেষণ ধর্মী কিছু, কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা আছে। কাকতালীয় ভাবে আজকে এটা আমি পড়েছি। পড়তে গিয়ে আমার একটা ইন্টারেস্ট ছিল না, বইটা সামনে এসেছে, একটু চোখ বুলালাম, তখন আমার ওই কথাটা মনে পড়লো সজীব জয়ের। এমনকি আমার নিজেকেও আমি তখন, আমার নিজের ব্যাপারেও আমি তখন চেষ্টা করলাম যে আমার সম্পর্কে আমি মূল্যায়ন করার চেষ্টা করলাম ওই বইটা পড়ে। আসলে বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার। আপনি দেখবেন বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় যে আমরা এখন, আমি যখন শুরু করি লাইভ, মানে শুরুতেই, মানে মনে করেন 2-4 বছর আগে, 3 বছর আগে যখন আমি লাইভে আসতাম, তখন আমার বক্তব্য বলার ধরন আর এখনকার ধরন অনেক আকাশ পাতাল পার্থক্য। এটা আপনারাও জানেন, আমি নিজেও বুঝি। কারণ এইভাবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? এটাই স্বাভাবিক, মানুষকে ধীরে ধীরে তৈরি করে। তো সজীব জয়, তিনি আগে থেকেই তৈরি ছিলেন, এখন আরো পরিপক্ক হয়েছেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার আচরণ, তার আপনি হাত নাড়ানোর ভঙ্গিটা, যেটা ইন্দ্রা বলেছে, আমি বঙ্গবন্ধুর সাথে তুলনা করতে চাই না, কিন্তু তার স্টাইলই মনে হলো আমার কাছে যে সে তার স্টাইলে একটা কিছু করেছে। আর দেখবেন তার বক্তব্য, তার আপনি দেখেছেন তার চেহারা, তার ভাঁজগুলো। আপনাকে বলি বডি ল্যাঙ্গুয়েজ কত গুরুত্বপূর্ণ। সাদ্দামকে যখন সাদ্দামের ওখানে পাঠানো হয়েছিল ডাক্তারের নামে, সাংবাদিকের নামে পাঠানো হয়েছিল আসলে সাইকোলজিস্ট, যে সাদ্দামের তোমরা ওর চেহারা দেখে এসে আমাকে কিছু বলো যাতে আমরা কিছু অনুমান করতে পারি। তারা সে বলছিল যে সাদ্দামের চেহারা দেখে যদি আপনি যুদ্ধ করেন তাহলে ভুল করবেন, কারণ তার চেহারায়, তার বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকে আপনি কিছু অনুমান করতে পারবেন না। এমনকি হিটলার যে ছিল, এই হিটলারকে যিনি দেখেননি, তিনি তার ভিডিওগুলো নিয়ে একটা বই লিখেছিলেন, বইটির নাম আমি এখন ভুলে গেছি। সে হিটলার সম্পর্কে কোনো কিছুই তার ধারণাই ছিল না, শুধু তার ভিডিওগুলো দেখে, সাদা কালো ভিডিও দেখে তার সম্পর্কে লিখেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সেই বডি ল্যাঙ্গুয়েজ বিবেচনা করে আমেরিকা কিন্তু যুদ্ধে নেওয়া, এটা অপ্রিয়, এটা ঐতিহাসিকভাবে সত্য। এটা আমেরিকান বইগুলোতে, আমেরিকান যে তাদের যে ফিলোসফি, তাদের যে যুদ্ধের ঘটনাগুলো আছে বইগুলোতে আপনি খুঁজে পাবেন। তো বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার। জয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখলাম, আমি কিন্তু যত না কথা শুনছি তার চেয়ে বেশি জয়ের বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করছি, আর উপস্থাপকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। উপস্থাপকের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল জানেন? যে জয়ের একটা ল্যাংমানু, কিন্তু জয় যে পাকা খেলোয়াড়, জয় যে আগে যাই না আসছে যে এইখানে। আপনি দেখবেন যে জনাব সজীব জয় যেভাবে বসেছিলেন, এবং একটা পর্যায়ে মানে যে উপস্থাপক, তিনি দুদিকে পা ছড়িয়ে দিতে বাধ্য হলেন। মানে মনে হয়েছে যে আসলে উনি ল্যাং খেয়ে ছেঁড়াবেড়া হয়ে গেছে। মানে ওনার বসা, মানে উনি এক ধরনের ওনার ঘাম ছুটিয়ে দেওয়া, সারেন্ডারের ল্যাঙ্গুয়েজ, এটা একদম আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার ঘাম ছুটে গেছে। জি, শেখ ফরিদ।
আমি তার শেষে আমি শেষে এটা বলতে চাইছিলাম, আপনি বলে ভালো করছেন, চমৎকার। আসলে লাইন অফ থিঙ্কিং আমাদের একই তো মিলে গেছে। আপনি দেখবেন মানে জয়ের দশা হয়েছিল, সে তো মেসি ফুটবলার হিসেবে, তো একে তো আফ্রিকানরা ঠেকাইতে পারবে একমাত্র বডি দিয়ে, তাই আর ওই যে মেসিরা যেমন পাইলে, মেরাডোনা যেমন পাইলেই ল্যাং মারতো, আপনার তো মনে আছে, পাইলেই এদের ল্যাং মারে। ভালো বলে শুধু মেসি না, ভালো যে প্লেয়ারই থাকে তাকে দেখবেন সবাই ল্যাং মারে। তো জয়ের এরকম ল্যাং মারার জন্য একে রাখছিল, কিন্তু এই ল্যাং মারতে মারতে হয়রান হয়ে গেছে। জয় মনে হয় প্রিপেয়ার ছিলেন, সজীবাজের জয়। তিনি অত্যন্ত মানে বিচক্ষণতার সাথে সকল ডজ, সকল ল্যাং মোকাবেলা করেছেন। শেষ মতো আপনি যেটা বললেন, ঠ্যাং সরায় জাল ধরে ভাষায় বলে ঠ্যাং খেলায় দিছে, উপায় ছিল না আর। ঠ্যাং খেলায় দেওয়া ছাড়া, বাবা গো তুমি এখন যত গোল দিতে পারো দাও। যে উপস্থাপক যে প্রশ্নগুলো করছে আমাদের সামনে আসলে তার আমরা গান ছুটে দিতাম, আর তো সজীবাজের জয় ছোটাবে, তখন সে তো জানে আল জাজিরা বলেন না, আমি তো এটাকে বাল জাজিরা বলি। তারা সারা বাংলাদেশের গণতন্ত্রে নেওয়ালে অস্থির থাকে। রাগ করবেন না, আজকে আমি ইন্দ্রার মতো মুখটুক একটু, বুঝতে পারছেন, ইন্দ্রা আজকে ভালো হয়ে গেছে, শূন্যস্থান কখনো তারপরেও পরে আমি থাকে। এখানে মনে করি যে জনাব সজীব ওয়াজেদ জয় যে আরেকটি বিষয় যেটি উনি ওনার মতো একজন বিচক্ষণ লোক এই বিষয়টিকে কিভাবে এড়িয়ে গেলেন। অবশ্য অনেক চিন্তা তো মাথায় থাকে, আমরা তো আসলে খেলি না, যারা খেলে না তারা কিন্তু বাহির থেকে বলে গোলটা এভাবে দাও ওভাবে দাও। যেমন যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যেই শুটার শুট করেছে আম, ওসমান হাদিকে, সে ছাত্রলীগের আর একজন নেতা, তখন উনি বলেছেন যে কোথায় কবে মানে এটা তো আসলে প্রমাণ আসতে হবে। কিন্তু উনি এইখানে যেটি কথাটি বলতে পারতেন সেটি হচ্ছে সার্জিস আলম হিমসেলফ অনেক বড় ছাত্রলীগের নেতা ছিল। তারপরে হচ্ছে গিয়ে আপনার যারা যারা ছিল তারা সবাই ছাত্রলীগের নেতা। মানে এরকম অনেক, মানে এখানে যারা বড় নেতা গোছের এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি, যারা সবচেয়ে বড় আওয়ামী বিরোধী স্লোগান, বঙ্গবন্ধু বিরোধী কথাবার্তা বলে, তারা তো একসময় ছাত্রলীগ করতো। তো সে যে অন্য পক্ষের হয়ে ছাত্রলীগের নাম ব্যবহার করে এই কাজটা যে করেনি, এবং এই কথাটি এস্টাবলিশ করা জরুরি ছিল যে ছাত্রলীগের লুঙ্গির মধ্যে ঢুকে যে শিবিরের যে এই প্রক্রিয়া, উনি হয়তো এইভাবে বলতেন না লুঙ্গির মধ্যে, যেরকম আমরা বলি লুঙ্গির নিচে ঢুকে। উনি বলতে এই কথাটি ওনার উল্লেখ করলে হয়তো ওনার ধরেন কথার কথা চেকমেট তো উনি করেছেন, ওকে হয়তো মানে আরো দ্রুত চেকমেট করা যেত, বা আরো হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে শ্রীনিবাস হেরে যেত। জি শেখ ফরিদ। ঠিকই বলছেন, কিন্তু তিনি তো তার অবস্থান থেকে কথা বলবেন, হয়তো ওই ভাষাগুলো বলেন নাই। যেমন আমি হলে তারও স্পষ্ট ভাষায় বলতাম, একেবারে স্পষ্ট ভাবে বলতাম। আমি প্রথমে বলতাম যে উপদেশটা যে একটা আছে আসিফ সার, সে তো আওয়ামী লীগের লোক ছিল। কারণ কারণ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে এরকম ছোড়া আয়াত তো সজীব জয় লেগে নাই, যে চামচামিটা করছে। তারপরে যে গিদর ফারুকি একটা আছে নাকি, শুয়োর ফারুকি, ওর বউ যে অভিনয় করছে, তারপর ও সিনেমা বানাইছে, এগুলো তো আমি এগুলো বলতাম। তো তিনি তো তার অবস্থান থেকে তাই বলছেন, ঠিক আছে, সেটা তার অবস্থান থেকে বলছে, কোনো সমস্যা না। আসলে তো এটা এমনি প্রশ্ন করছে ওই বক্তব্যটা আনার জন্য, যে ছাত্রলীগ দেয় এটা করার জন্য উপস্থাপককে তো এগুলো আগে লিখে দেওয়া হয়েছে। কারণ আমাদের ওই কি কি যেন নাম বললেন, কি কি টিভির নাম, বালজাহারি নাকি কি, ভুলে আল গেছি। জাজিরা, বাল ও জাজিরা। বালজাজিরা যে আছে, এই বালজাজিরা হইলো একবার বালাজারির মতো আর কি। এ কাতারে বৈশা বাংলাদেশের গণতন্ত্র আছে কিনা বেজায় অস্থির, কিন্তু কাতারে যে গণতন্ত্র নাই এই জন্য তার কোনো চিন্তা নাই। না, এটা মানে নিয়ে তাদের মানে কি বলবো আর, মানে কয় কয় নিজের ঘরের কয় কয় নিজের ঘরে কিছুই নাই, ঢেকির ঘরে চান্দুয়া। ঢেকির ঘরে যায় আমরা চান্দুয়া টানাইতেছে, না, নিজের ঘরে চাওয়া নেই। এটা ছাড়াও শেখ ফরিদ, আপনি শুরু থেকে যদি আপনি এই প্রশ্নকারী বা ইন্টারভিউয়ার যিনি, তার যদি আপনি ব্যাপারটা দেখেন, মানে সে আসলে এক ধরনের সাজিয়ে গুছিয়ে, মানে ঘোড়াটা আগে একটা জায়গায় সেট করে, মিনিস্টারটা একটা জায়গায় রেখে, হাতিটা একটা জায়গায় রেখে, ওনাকে সজীবদের জয়কে ঠিকঠাক ভাবে যেখানে মিনিস্টার সেখানে মিনিস্টার, যেখানে সৈন্য সেখানে সৈন্য রাখি, তারপরে বলছেন যে চলেন খেলি। তো এই যে মানে এটা যে আসলে এক ধরনের মানে ইন্টারভিউ, মানে এত বড়, যেমন ধরেন অনেকে কিন্তু জনাব খালেদ মহিউদ্দিনকে অনেক বড় ধরনের সাংবাদিক হিসেবে, উনি ইনডিড উনি একজন বড় গণমাধ্যমে, উনি ডয়েচে ভেলের মতো গণমাধ্যমে উনি দীর্ঘদিন চাকরি করেছেন। এছাড়া ওনার ইয়া আছে, কিন্তু এই যে আরো রিকগনাইজড একজন মানুষকে যদি আমরা দেখি, তার যে ইন্টারভিউ নেয়ার যে স্টাইলটি, এটি একেবারে আমার কাছে খুব বেশি অসাংবাদিক সুলভ আচরণ আমার কাছে মনে হয়েছে, যে ওনার মধ্যে একেবারেই পেশাদারিত্ব বলে যেটা, এবং আরেকটা থাকে যেটাকে আমরা বলি আপনার প্রফেশনাল এথিক।
প্রফেশনাল এথিক যেটা থাকে সেটা আমি আসলে কি ছিল প্রশ্ন না। করতে পারবো, কি প্রশ্ন করতে পারবো না, বা কি আচরণ করব, এটি কোনোভাবেই কোনো বইয়ে লিখিত থাকে না, কোনো পুস্তকে কিন্তু এটা একটা এথিক এমনিতে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, ইন্দ্রা, আসছি আমি আপনার কাছে। এই যে এইখানে এই যে যিনি উপস্থাপক, তার মধ্যে এই সাংবাদিক সুলভ আচরণ, প্রফেশনালিজম এগুলোর এত মারাত্মক রকমের অভাব ছিল, মনে হয়েছে যে উনি এনসিপির কোনো নেতা যিনি রাইট, সাংবাদিক সম্পর্কে তার কোনো রাইট। ধারণা, অথবা মানে আরেকটু যদি আমরা আরেকটু রূঢ় ভাষায় বলি তাহলে মনে হবে যে কোনো সিনিয়র শিবির নেতা একটি ইন্টারভিউ নিয়েছে। জি, ফারহানা ইন্দ্রা, আমরা আপনার কাছে আসবো। দিটু ভাই, আপনার কোশ্চেনের আগে আমার একটা কোশ্চেন আছে, সেটার অ্যান্সার আপনি আমাকে একটু দেন, আপনারা দুজনে মিলেই দেন। এই যে বালজাজিরের যে সাংবাদিকটা জয় ভাইকে এই ইন্টারভিউটা নিল, সে তো অনেক কোশ্চেন করছে, অনেকভাবে ল্যাং মারার ট্রাই করছে, কিন্তু সে সেম কোশ্চেন বাদ একটা সিম্পল কোশ্চেন কি খোমেনিকে করতে পারবে? সেটা ভাড়ায় না, ফেলাবে, সেটা ভাড়ায় ফেলবে। এটা এই খোমেনির ওখান পর্যন্ত আল জাজিরার মতো এত পাঁচাটা একটা চ্যানেলেরও কিন্তু ওখানে যাওয়ার সুযোগ নাই খোমেনি বরাবর। আমি যে স্পেসিফিক কোশ্চেনটার কথা বলতে চাই সেটা হচ্ছে, জিজ্ঞাসা করছে যে আপনার মা কি এরকম প্রোটেস্টারদেরকে মেরে ফেলার অর্ডার দিছে, এই কোশ্চেনটা কি সে খোমেনিকে করতে পারবে? এইটার অ্যান্সারটাই আমার দরকার, আর কিছু দরকার নাই। এটা প্রশ্নই হয় না। এর চাইতে এই প্রশ্নটাই জয়কে আরো শক্তভাবে করা যেত, কিন্তু এটা করে হাস্যকর বানিয়ে ফেলছে, পক্ষপাতিত্ব নিয়েছে। বরং সে যদি বলতো, বরং যদি সজীব জয়কে প্রশ্ন করতো যে মৃত্যুর জন্য দায়ী কারা, তাহলে কিন্তু প্রশ্নটা কঠিন এবং শক্ত হইতো। না, প্রশ্ন কঠিন এবং শক্ত আপনি সাইডে রাখেন, আপনি স্ট্রেইট বলেন। এই যে আজকে যে অবৈধ ইউনূস ক্ষমতায় বসে আছে, সে যে এক একটা আন্দোলন প্রোটেস্টারদেরকে পিটাইয়া তামা করে ফেলাইতেছে, একেবারে সেটা ফাটায় ফেলাইতেছে। এই কোশ্চেনটা নুনুসকে কেউ করতে পারতেছে না যে তুমি প্রোটেস্টারদেরকে এরকম করতেছো কেন? শেখ হাসিনাও তো সেম কাজ করছিল। না, আমি শেষ পর্যন্ত ইন্দ্রা একটা জিনিস খুব স্পষ্ট যে আসলে এই ইন্টারভিউটার নেয়ার উদ্দেশ্য ছিল জনাব সজীব জয়কে বিব্রত করা এবং আওয়ামী লীগকে খানিকটা ইয়া করার কথা, কিন্তু আওয়ামী লীগের যে আমরা যদি রাজনৈতিক সিনিয়রিটির জায়গা থেকে বলি তাহলে তারা ফেস করেছে অন্তত ৫-৬ নাম্বার একজন নেতাকে। হ্যাঁ, ৫-৬ নাম্বার একজন নেতাকে সিনিয়রিটির দিক থেকে যদি আমরা বলি, শেখ হাসিনা, তারপরে তো তাদের হয়তো এই যে ইংরেজিটা হয়তো অত ভালো না, আমি এটা বলতে আমার দ্বিধা নাই যে মানে জয়ের মতো এরকম করে একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার মতো ইংরেজি ভাষাগত দক্ষতা হয়তো অনেকেরই নেই। কিন্তু যেটা বিষয় সেটি হচ্ছে এই যে অপেশাদার ভাবে একজন রাজনৈতিক নেতাকে এভাবে, এটা এক ধরনের ডিজিটাল হেনস্থা, বা ধরেন আমি বলবো এটাকে কি বলবো, অপসাংবাদিকতা নিশ্চয়ই। ফারহানা ইন্দ্রা, আল জাজিরা তারেক জিয়াকে কি ২১ আগস্ট নিয়ে এই কোশ্চেনটা করতে পারবে? না, সেটা আমরা আসলে এখনই বলতে পারছি না, বা এটা নিয়ে হয়তো আমাদের এরকম একটা ইন্টারভিউর জন্য আমরা অপেক্ষা করব। ফারহানা ইন্দ্রা, আমরা যদি একটু আওয়ামী লীগের আমলের করা দুর্নীতির দিকে যদি একটু চোখ ওদিকে বোলাই, তো দুটো জিনিস আমাদের সামনে যেটি খাওয়ানো হয়েছে। এক হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের ক্রমাগত ক্ষতিকর চুক্তি, এবং সেই ক্ষতিকর চুক্তি কোনোবারই তারা ওই সময় তো দিতে পারেনি। এখন শেখ হাসিনা বাংলাদেশে নেই দীর্ঘ ২ বছর হতে চললো, প্রায় হয়তো আর কয়েকদিন পর ২ বছর হবে। ১৮ মাস হয়ে গেল, ১.৫ বছর। তো এর মধ্যে এই যে ক্ষতিকর চুক্তিগুলো ভারতের হয়েছিল, এবং এরকমও কথা আসলে আমরা শুনেছি খুব ভালোভাবে, বড় ব্লগারদের লেখায় ভিডিওতে আমরা শুনেছি যে বাংলাদেশের উপর থেকে যে ট্রেন লাইনটা যাবে পণ্য নিয়ে ভারতের অন্য প্রদেশে, সেখানে ট্রেন লাইনের খরচ শেখ হাসিনা দেবেন, এবং এইখান থেকে যে পণ্য যাবে বাংলাদেশের বুক চিরে, ব্যাপারটা তখন ছিল বাংলাদেশের বুক চিরে যে পণ্য যাবে, সেজন্য বাংলাদেশকে কোনো ভাড়া দেবে না, এবং এই রেল লাইনের মেনটেন্যান্স এগুলো সব বাংলাদেশ বহন করবে। ফারহানা ইন্দ্রা, এই চুক্তিগুলোকে আমরা আসলে এখন দেখতে পাচ্ছি না, এবং এগুলো নিয়ে সেই বিদেশি সাংবাদিক, দেশি ব্লগার, বিদেশি ব্লগার, এদেরও কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু ক্রমাগত যে আওয়ামী লীগকে একটা দায় দেওয়া,
বা বরং এরকম আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার যেই কথাগুলো আমরা অতিরিক্ত সুশীল হওয়ার কারণে বিশ্বাস করি নাই, যেমন উনি বলতেন যে আমি 2 বছরের খাবার মজুত করে রাখি, আমরা বিশ্বাস করতাম না। পরে দেখলাম যে জামায়াত ইসলাম ওই চাল চুরি করে তারপরে নিজেরা নিয়ে বেচতেছে, সেখানে আবার উপরে লেখা শেখ টিটো ভাই হাসিনা দেখা এখনো শেষ হয় নাই, 2 বছর তো এখনো কমপ্লিট হয় না, এখনো চাইলের বস্তা বেরিতেছে। এখন চালের বস্তা বের হচ্ছে। তো আসলে এই যে দুর্নীতি নিয়ে লুকোচুরি আসলে কারা কখন থেকে খেলছে, এবং এটা এই সরকার পতনের পেছনে বা এই যে ক্ষমতা দখল করার পেছনে এটা কিন্তু একটা খুব বড় একটা পয়েন্ট ছিল জামাতের এবং বিএনপির। এটা নিয়ে আসলে আপনার মতামত কি? অর্থাৎ এর এগেইনস্টে কি আসলে আওয়ামী লীগ প্রস্তুত ব্যাপারগুলোর জবাবদিহি করার জন্য, বা এই জবাবদিহি না, আমি বলব যে এদের মুখে এক ধরনের সেঁটে দেওয়ার মতো, এই যে দেখো বা ওরা তো পারলো না, এ ব্যাপারে আপনার মতামত কি? আওয়ামী লীগ দলটার বয়স কিন্তু প্রায় 80 বছরের কাছাকাছি। তো এর মধ্যে পাকিস্তান, ব্রিটিশ সব ব্রিটিশ না তো পাকিস্তান আমল থেকে মোটামুটি আওয়ামী লীগকে অসংখ্যবার এরকম অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হয়েছে, যে আওয়ামী লীগ দেশ পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের আগে যে সিচুয়েশন ছিল, পাকিস্তানের ভালো চায় না, পাকিস্তান চায় না, পাকিস্তানের পক্ষে না, যেটা পাকিস্তানিরা বাংলাদেশিদের খাওয়ানোর চেষ্টা করত, বুঝছেন? তো এরপরে স্বাধীনতার পরে এরা ন্যারেটিভটা উল্টায় দিল, যখন দেখলো যে বাংলাদেশ তো পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গেছে, এখন তারা কি করবে, তারা নিয়ে আসলো ইন্ডিয়াকে। ইন্ডিয়া আমাদের শত্রু কেন? কারণ ইন্ডিয়া 2 পাকিস্তানকে ভাগ করে ফেলছে, 2 ভাইকে জুদা করে দিছে। এই যখন খাওয়ানো, আমরা 2টা মুসলিম ভাই, 2 মুসলিম ভাইকে ভিন্ন করে ফেলছে, বুঝছেন? এটা কিন্তু মানুষজন আমাদের যেহেতু কালচার ছিল এরকম এশিয়ান কালচার, যে জয়েন্ট ফ্যামিলি, সেই জয়েন্ট ফ্যামিলি টাইপ কালচারে তারা তাদের মাথায় এটা ঢুকাই দিচ্ছে, 2 ভাইকে জুদা করে দিছে ইন্ডিয়া। ইন্ডিয়া খারাপ, দেখেন ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, মুসলমানদের হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া ওটা তো আছেই। তারপরে ইন্ডিয়া ভালো চায় না কখনো পাকিস্তানের, বুঝছেন? ইন্ডিয়ার খায় দায় তার কোনো কাজ নাই, এই দুই ইয়ার পিছে পড়ে থাকবো। মানে লেভেলটা বুঝতে হয় ভাই। ইন্ডিয়া যে লেভেলে খেলে, ইন্ডিয়া কম্পিটিশন দিবে চায়নার সাথে, ইন্ডিয়া কম্পিটিশন দিবে রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়ার কোন একটা রাজ্যর চাইতেও বাংলাদেশের সাইজ ছোট, সেই দেশের সাথে কম্পিটিশন দিতে আসবে, খাইয়া কাম নাই। যে দেশ নিজে নিজে স্বাধীন হইতে পারে না, ইন্ডিয়ার ট্রেনিং ছাড়া, ইন্ডিয়ার অস্ত্র ছাড়া, ইন্ডিয়ার সরকারি ডিপ্লোম্যাটিক সব ধরনের সাহায্য ছাড়া, সেই দেশ ইন্ডিয়া বাংলাদেশের সাথে কম্পিটিশন দিতে আসবে? আপনার তাই মনে হয়? আচ্ছা, এই বাঙালি জাতি তো অনেক জ্ঞান, তাদেরকে এই জিনিসটা খাওয়ানো হয়েছে, যে কারণে দেখেন স্বাধীনতা যুদ্ধের পরও 74 সালে যে দুর্ভিক্ষ বা যেরকম টানাপোড়েন বাংলাদেশে তখন ছিল, সদ্য স্বাধীন একটা দেশ, রিজার্ভে আছে মাত্র $8 না $10, সেই দেশে আপনি কি আশা করেন? কি আশা করতে পারেন? কিছুই আশা করতে পারেন না। তারপরও সেখান থেকে ডিপ্লোম্যাটিক্যালি বঙ্গবন্ধু যেভাবে টেনে তুলছিলেন, 3 মাসের মধ্যে ইন্দিরাজিকে বলছেন যে তোমার সৈন্য সরায় নিয়ে যাও, সকল কার্টিসি ভেঙে বলছিলেন সৈন্য সরায় নিয়ে যাও, কারণ উনি চান নাই মানুষকে এই ফ্লেভারটা দিতে যে ইন্ডিয়ানরা আমাদেরকে দয়া করতেছে, হেল্প চাইছি, হেল্প করছে, বাস এখন বিদায় হও। অ্যাটিটিউডটা ছিল এরকম। সেইখানে ওরা সারাটা জীবন আওয়ামী লীগের গায়ে এই দাগটা দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দেয়। এই যে আপনি যে ট্রান্স রেল লাইনটার কথা বললেন, যখন শুরু হয় সবাই চিল্লাফাল্লা সেম, হ্যাঁ এটা বাংলাদেশ নিজের খরচে বানাবে, কিন্তু ইন্ডিয়া ফ্রি ইউজ করবে, নিজের সৈন্য আনা নেওয়া করবে, বাংলাদেশ দখল করে ফেলাবে। বাংলাদেশ দখল করতে বাংলাদেশের মাঝখান দিয়ে রেল লাইন দিয়ে কেন যাইতে হবে বকচোদরা? 98% বর্ডার যে দেশের, বর্ডার ক্লোজ। ইন্ডিয়ার এই ক্ষমতা আছে 98% বর্ডার একদম পিন পয়েন্টে লক করে দেওয়ার। সার্জিক্যাল স্ট্রাইক করলে তোরা না খায়া মরবি। ইন্ডিয়ার ঠেকা লাগছে বাংলাদেশের যে ট্রান্স রেল লাইন দিয়ে তোদের দখল করার, ভিতরে এসে মানে গ্যাঞ্জাম করার কোনো দরকার আছে? আর কত কাহিনী করা যায়, মাথায় ঘটে বুদ্ধি থাকে, মানে মানে এটা খারাপ কথা হয়ে যায়। ফ্যাটে গু থাকলে জিলেপা বানায় আগুন যায়। গল্পগুলোই শুনছে এবং বিশ্বাস করছে ইন্দিরা। হ্যাঁ বিশ্বাস করতেছিল। এবং আপনি যে বললেন যে আওয়ামী লীগ কেন নিজের এই নিজেদের যে বদনাম গুলা, দুর্নাম গুলা ক্লিয়ার করতে পারে না, দেখেন আপনি বলছেন কি বলেন নাই জানি না, বাট আমরা বলার ট্রাই করছি, কিন্তু যেহেতু আমাদের গায়ে আছে, আমরা আওয়ামী লীগ করি, আমরা লীগের, আমরা নৌকার মাঝি, জয় বাংলার লোক, আমরা যাই বলি ওরা তো বিশ্বাস করবে না। দেখেন গত 17 মাসে আপনি ধরেন প্রথম 2 মাস আগস্ট সেপ্টেম্বর, লোকজন হ্যাঁ ইউনূস সাহেব আসছে, একজন জ্ঞানী মানুষ, নোবেল জয় করছে, অনেক উচ্চ জ্ঞান সম্পন্ন একজন লোক, অনেক মানুষ কিন্তু এরকম এক্সপেকটেশন রাখছিল, যারা একদমই ওই যে যেটাকে ভোট কাউন্টিং এর ভাষায় বলে সুইং ভোটার, এই টাইপের একদম নিউট্রাল লোকজন, সরি
আজকে এই 26 সালের জানুয়ারিতে এসে আপনি যে কোনো একটা র্যান্ডম নিউজের নিচে যান, গিয়ে দেখেন একদম নর্মাল আইডি থেকে ইউনুসকে গাইলাইতেছে এবং এই প্রমাণটা চাচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ যে ইন্ডিয়ার কাছে দেশ বেচে দিছিল, তোরা তো দেখাইতে পারলি না। আওয়ামী লীগকে কিন্তু কষ্ট করে এই দায়টা মুছতে হয় নাই। আমরা একটু আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু আমাদের শেখ ফরিদকে চলে যেতে হবে। আমরা একটু শেখ ফরিদের শেষ বক্তব্যটা একটু শুনতে চাই। জি, শেখ ফরিদ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটা শুনেছেন আশা করি, বা আপনি নিজে অংশগ্রহণ করেছেন। আমিও মাঝখানে আপনাদের প্রশ্ন করার সূত্রে কিছু মতামত আমার মতো করে দিয়েছি। সবকিছুর ভিত্তিতে আপনি যদি একটু সমাপনী বক্তব্যটা দিতেন, আমরাও শেষ করে ফেলবো, তবে আপনি সমাপনী বক্তব্যটি আগে দিন। ধন্যবাদ আপনাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আপনাদের দোয়ার বরকতে এত ব্যস্ত হয়ে গেছি, আমি বিরাট বড় মৌলবী হয়ে গেছি। আমার এত ওয়াজ করতে হয়, এই যে 7টা থেকে শুরু করছি, চলবেই। আমি দুঃখিত, এজন্য আগে একটু সময় নিয়ে ফেলতেছি ইন্দ্রার আগে। ইন্দ্রা দেবী ক্ষমা করবেন। সেটা হচ্ছে যে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, মানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি 15 লাখ কোটি টাকা, 15 ট্রিলিয়ন কিন্তু দেশে আসেই নাই। মানে বিষয়টা এরকম, মানে ইন্দ্রা অভিযোগ করলো যে সাইফুল বাতেন টিটু 50,000 টাকা ফরিদ ভাই দিছিল, না 50,000 টাকা নিয়ে গেছে। কিভাবে নিল? ফরিদ ভাই টাকা দিছিল, ফরিদ টাকা দিছে কত? 5,000, কিন্তু টিটু নিয়ে গেল 50,000। ওই যে আপনার সেই কাহিনীর মতো, যে আমারই আত্মীয়র কাছে গিয়ে বলছে যে আমার আত্মীয়রে নাকি আপনি কি করছেন, গায়ে হাত দিচ্ছেন, কিন্তু সে জানে না ওইটা আমার আত্মীয়। আমি হাসতে হাসতে, বিষয়টা এরকম। মার্কেটে তো এটা খাই গেছিল স্বাভাবিক, কিছুদিন তো এটা প্রায় 2 বছর এটা খাইছে, কিন্তু আমারই ওই আত্মীয়। শুনেন ইন্দ্রা, মানে 15 লাখ কোটি টাকার গুজবটা আমার উদাহরণ টিটুকে উদাহরণ দেয়, লাইভ আমরা সাক্ষী। আমারই এক পরিচিত, টিটুরও পরিচিত, নামটা এখন সঙ্গত কারণে বলি না, এখন তাদের সাথে সম্পর্ক ভালো। আমি চাইলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি জানি উনি এটা দেখবেন, দেখলে বলবে ভাই আমি কিন্তু বলি না, নাম আজও বলি নাই। টিটু আমারও তো 10-12 বছর, আমি নাম আজও বলি নাই, আমি কারো সম্পর্ক নষ্ট করিনি। যা হোক, তিনি তার ভুল বুঝতে পেরেছেন, সেটা হলো বড় কথা। আমার এসে বলতেছে, মানে 15 লাখ কোটি টাকার গুজব আপনাকে আমি উদাহরণ দিই টিটুকে দিয়ে। আমার এসে বলতেছে, ফরিদ ভাই টিটুর আপনি এত প্রশংসা পোস্ট দেন কেন? সবাই টিটুর বিরুদ্ধে, আপনি জানেন আপনার যত লোক আছে সব টিটুর বিরুদ্ধে, আর আপনি কি, আমি কেন বিরুদ্ধে? এই কারণে। আমি তো টিটু কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দিতে পারে না। আপনি কি পাগল পাইছে নাকি? ও যাবো এই ক্ষেত্রে, না আমাকে করছে, তোমাকে করছে, এটা করছে, এটা আমাকে বলছে, তোমাকে করছে, আপনি কি দেখছেন? পরে তাহলে আপনারা বলি, বলেন যার গায়ে, যার আপনার আত্মীয়রাও কিন্তু এই। আমি হাসতে হাসতে মরি। যার কথা বলতে সে তখন আমার ঘরে রেখেছি। আর যদি টিটু আসলে কিছু তা কইতো বা করতো, সবার আগে ওর বাপের না বলে আমারে বলতো, ওর মায়ের না বলে আমারে বলতো, ওর ভাইয়ের না বলে আমারে বলতো, এমনকি ইমরান সরকারের না বলে আমারে বলতো আগে। আমি তো এই বাংলাদেশের এই 15 লক্ষ কোটি টাকার ঘটনা হলো এরকম, ওই গুজবের মতো। 15 লক্ষ কোটি টাকা কি ফাইজলামি, ইয়ার কি? বাংলাদেশি টাকা 122 বিলিয়ন ডলার প্লাস। আমি অঙ্কে দুর্বল, আপনি বলার পর আমি গুগলে সার্চ দিয়ে বাইর করব। 122 পয়েন্ট প্লাস, মানে প্লাস ডলার, বিলিয়ন, তো বিলিয়ন, যেটা পাকিস্তানের, আফগানিস্তানের 4.5 কোটি লোকে কামাই করে এক বছরে 52 কোটি ডলার, 52 বিলিয়ন। শেখ হাসিনা 122 বিলিয়ন ডলার নিয়ে চলে গেল। এই সমস্ত, আর 122 বিলিয়ন ডলার যিনি নিলেন, তার ঘরে খাটের দাম আমার ঘরে খাটের চেয়ে কম। তার ঘরের ফ্রিজের মডেল, আপনিই বলছেন যে গার্মেন্টস এর যারা একটু ভালো ইনকাম করে তাদের ঘরেও থাকে না। শেখ হাসিনা প্রমাণ, তার রং এই জুলাই সন্ত্রাসীরা তার ঘরের জিনিস বের করে প্রমাণ করে দিয়েছেন যে শেখ হাসিনা সাধারণ জীবনযাপন করতেন, এবং শেখ হাসিনা জনগণের কথা ভেবেই তিনি দেশ পরিচালনা করেন, প্রমাণ করে দিয়েছে। আর আমি শেষ করে দিই জয়ের কথাটা নিয়ে, যে অত্যন্ত স্মার্ট। আমি নিশ্চিত, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন প্রথম, আমার উত্তর দেওয়ার কথা খেয়াল ছিল। আমি মনে করি আগামীতে জয়ের নেতৃত্বে অবশ্যই আপনার শেখ হাসিনা থাকতে তো আর নয়, আপনার শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশের জয়ের নেতৃত্বে। উনি একদম সরাসরি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভবিষ্যৎ আওয়ামী লীগ কি শেখ হাসিনাহীন আওয়ামী লীগ কিনা, তখন জয় স্পষ্ট করে বলেছেন যে আমার মায়ের বয়স হয়েছে, উনি অনেকদিন দায়িত্বে ছিলেন, এবং এটা তো আওয়ামী লীগ, এটা তো আসলে গণমানুষের একটা দল, এবং অন্য মানুষ এখন নেতৃত্বে আসবে, এটা উনি একদম পরিষ্কার করে কোনো ধরনের রাগ না রেখেই বলেছেন। হ্যাঁ, এবং এমনকি শেখ হাসিনা নিজেও বলেছিলেন তিনি রিটায়ারমেন্টে যাবেন। জি, শেখ হাসিনাও বলেছিলেন যে তিনি রিটায়ারমেন্টে যাবেন, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া, কোনো সন্দেহ নাই। তবে আমি মনে করি যে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে, রাজনৈতিক পরিবর্তন। কারণ শেখ সাদির ভাষায় যদি বলি, এটা বলেই শেষ করব, হার চিজ পয়দা হতে হ্যায় হার কারবালা কে বাদ।
এটা অবশ্য আল্লামা ইকবাল ডুপ্লিকেট করে বলেছে, হর চিজ পয়দা হতে হয় কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হতা হয় কারবালা কে বাদ। এটা কিন্তু কপি করছে। আমি ওইটা পড়তে যাই, এটা আবিষ্কার করছি যে আসল কপি হলো হর চিজ পয়দা হতা হয় আর কারবালা কে বাদ, মানে প্রতিবার ধ্বংসের পরেই নতুন কিছু আসে। এবং আমি বিশ্বাস করি শেখ সাদির সেই কথায় 2024 আমাদের দেশ একবার ধ্বংস হয়েছে, আমরা সেখান থেকে আবার সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আবার সেটাকে আবার নতুন করে সৃষ্টি করবে। সবাই ভালো থাকবেন। আপনাদের দুইজনকেও ধন্যবাদ এবং আপনার দর্শকের শুভেচ্ছা জানিয়ে আমি ইতি নিচ্ছি, কারণ আমার ওই যে বললাম আমার আরেক জায়গায় ওয়াজ করতে যাইতে হবে।